জিজ্ঞাসাবাদের জন্য তনুর পরিবারের সদস্যদের এবার নেওয়া হলো সিআইডি কার্যালয়ে। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত, তদন্ত নিয়ে সংশয় প্রধান বিচারপতির। নারায়ণগঞ্জে ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত, গুরুতর ৩ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। অটিজম আক্রান্তরাও সমাজকে অনেক কিছু দিতে পারে বললেন প্রধানমন্ত্রী। অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেয়ার ঘোষণা। চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর জন্য সরকার ও কমিশনকে দুষছে বিএনপি। ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই দলটির এই অবস্থান, মন্তব্য আওয়ামী লীগের। এবং হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না জানালেন শিল্পমন্ত্রী। সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ বন্ধ থাকায় কাঁচা চামড়া নষ্ট হওয়ার শঙ্কা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। এবার জিজ্ঞাসাবাদের জন্য তনুর পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হলো সিআইডি কার্যালয়ে। সারাদিন পর শনিবার রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। সিআইডির বিশেষ একটি দল তনুর মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে তনু হত্যার বিচার দাবিতে শনিবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার বেলা 12:30টার দিকে কুমিল্লা সেনানিবাসে তনুর মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডির বিশেষ দলটি। পরে কুমিল্লা সেনানিবাস থেকে তনুর পরিবারের 5 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে গত 25 মার্চ রাতে তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিয়ে যায় র্যাব। তারপর দিনই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। কোনো কিছুই বাদ দিতে চাই না এবং সবগুলা দিক দেখে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আজকে জিজ্ঞেস করছি, অনেক কিছু বাদ পড়ে গেল, কালকে আবার মনে হতে পারে আরেকটা জিনিস জিজ্ঞেস করা দরকার, কালকেও জিজ্ঞেস করতে পারি। এটা কন্টিনিউয়াস প্রসেস। এদিকে তনু হত্যার প্রতিবাদে সকালে কুমিল্লার নজরুল এভিনিউ মডার্ন হাই স্কুল সড়কে মানববন্ধন করেন কয়েক হাজার শিক্ষার্থী। তারা তনু হত্যার রহস্য এখনো উন্মোচিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। ময়না তদন্তের নামে এতদিন ধরে যে নাটক চলতেছে, আমরা এই নাটক বুঝি না। খুনিদের গ্রেফতার চাই, ফাঁসি চাই। এত বিলম্ব করছে তারা খুনিকে ধরতে। কোথায় তনুর খুনি? আমরা তনু হত্যার বিচার চাই। আমাদের সন্তানের নিরাপত্তা চাই, শিশু হত্যা বন্ধ হোক, এটা চাই। ফেনী সরকারি কলেজের সামনে সকালে মানববন্ধন করেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। অন্তত এই ঘটনার যদি সুষ্ঠু বিচারটা করা হয়, অন্তত যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তার অন্তত একটু হলেও ভয় পাবে। অপরাধী যেই হোক সে শাস্তি পাক, এটা আমরা সরকারের কাছে দাবি করছি। একই কর্মসূচি পালন করা হয় গোপালগঞ্জেও। সাবিহা নিপা, সময় সংবাদ। পুরনো আইন দিয়ে তনু হত্যা মামলার তদন্ত কতটা ফলপ্রসূ হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাক্ষী সুরক্ষা আইন কার্যকর করার উপর জোর দেন। তনুর কথা বলছেন, কিন্তু তনুর হত্যাকাণ্ডে যদি কারো কোনো ধরনের জ্ঞান যদি থেকে থাকে, সে কোন সাহসে সাক্ষ্য দিতে আসবে যদি তাকে সুরক্ষা রাষ্ট্র দিতে না পারে? অতি প্রয়োজনীয়, অতি আবশ্যক একটি আইনের খসড়া, সেটি 4 বছর ধরে সেখানে পড়ে আছে। কুমিল্লাতে এটা অপরাধ হয়েছে। এটা একেবারে সাইন্টিফিক ওয়েতে, মডার্ন ইয়েতে এটা দিয়া ক্রিমিনাল প্রসিডিওর কোড 1898 খ্রিস্টাব্দে এই দিয়ে আপনি ইনভেস্টিগেশন করে আপনি টেস আউট করতে পারবেন না। এটাকে করতে হলে নতুন ডিজিটালাইজড ওয়েতে, নতুন পন্থায় এটাকে ইনভেস্টিগেশন চিন্তা ভাবনা করতে হবে। এই যে সিস্টেম যেটা আছে, এই সিস্টেমটাকে টোটালি আমি মনে করি রিফর্ম করা দরকার। কেউ কিন্তু বিচার পাচ্ছে না, কিন্তু যে মামলা যায় আমি জানি যে সেকেন্ড থার্ড জেনারেশনে গিয়ে তার রেজাল্ট, আলটিমেট রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এটা কি বিচার? ইট ইজ সাম সর্ট অফ মকারি আই ফিল। দেশব্যাপী কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে একটি কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। যেভাবে তদন্ত চলছে, খুব শীঘ্রই আমরা জানাতে পারবো কারা কারা ইনভলভ ছিল, কে ছিল এবং কিভাবে হত্যা হয়েছে। 2-1টি ধর্ষণ ঘটনা যে ঘটে নাই, আপনারা যেটা বলছেন সেটা আমি অস্বীকার করব না। এটাকে উদাহরণ করে আপনি বলতে পারবেন না যে এটা আইন
তোলার অবনতি হয়ে গিয়েছে। আমি মনে করি এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা মাঝে মাঝে ঘটে যাচ্ছে, সেটা অস্বীকার করব না, কিন্তু এগুলো সবই আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অভিভাবকের অবর্তমানে প্রতিবন্ধীদের প্রতিপালন যেন ভালো হয় সেজন্য আলাদা ট্রাস্ট করা হবে। তিনি বলেন, এমন ব্যবস্থা করা হবে যাতে সরকার পরিবর্তন হলেও প্রতিবন্ধীদের প্রতিপালন বন্ধ না হয়। কল্পমগ্নতা বা অটিজম যা মানুষের একটি অনাকাঙ্ক্ষিত বৈচিত্র্য। এটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, কোনো ব্যাধি নয়। আন্তর্জাতিক তথ্য উপাত্ত মতে গত কয়েক বছরের ব্যবধানে বিশ্বে অটিজম আক্রান্ত শিশুর হার বেড়েছে 30% বেশি। বাংলাদেশেও এই পরিস্থিতি উদ্বেগজনক। তবে নিয়মিত সঠিক পরিচর্যায় অটিজম নিয়ন্ত্রণে আনা যায় অনেকটা। প্রতিবন্ধী বা অটিস্টিক থাকলে ঢাকায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আলাদা আইন করেছে সরকার। তিনি বলেন, অটিজম আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্য দেশের প্রত্যেক জেলা উপজেলায় অটিজম শনাক্তকরণ ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সবথেকে বেশি কষ্ট তো মাই দেখাশোনা করে, কিন্তু সেই মা বাবা যখন থাকবে না তখন এদের কি হবে? তাদেরকে রাখা এবং তাদের প্রতিপালন করার ব্যবস্থা এটা রাষ্ট্রেরও একটা কর্তব্য। আমরা ফাউন্ডেশন করে, ট্রাস্ট ফান্ড করে এমনভাবে করতে চাই যে ভবিষ্যতে আর যেন কখনো সরকার পরিবর্তন হলে কেউ যেন এটা বন্ধ করতে না পারে, একটা স্থায়ী ব্যবস্থা আমরা করে দিয়ে যেতে চাই। শেখ হাসিনা বলেন, সুযোগ পেলে আন্তর্জাতিকভাবে দেশের জন্য সম্মান বয়ে এনেছে প্রতিবন্ধীরা। তাই তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সব সুযোগ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। আলবার্ট আইনস্টাইন, ডারউইন, নিউটন এরা কিন্তু সকলেই অটিজমের শিকার ছিল, অথচ তারাই কিন্তু বিশ্বে অনেক বড় একটা মেধার পরিচয় দিয়ে গেছে। তো একদিকে খোদা তাদের হয়তো কোনো না কোনো ভাবে একটু ক্ষতি করে গেছে, কিন্তু অপরদিকে আমরা যদি তাদের এই মেধা বিকাশের সুযোগ দিই, দেখা যাবে তারা অনেক কিছু সমাজকে দিতে পারে, অনেক কিছু আবিষ্কার করতে পারে। অটিজম আক্রান্তদের সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রতিবন্ধী বন্ধুদের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। অটিজম সচেতনতায় দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ে এবং পর্যায়ক্রমে বিশ্বজুড়েই কাজ করতে চান বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মহাসচিব বান কি মুন প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মার্কিন অটিজম সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতি ৬৮ জন শিশুর মধ্যে একজন সহ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১% মানুষ অটিজম আক্রান্ত। এই জনগোষ্ঠীকে সম অধিকারে উন্নয়নের অংশীদার করতে জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অটিজম আক্রান্তদেরকে অধিকার নিশ্চিতকরণ। জাতিসংঘ সদর দপ্তরে অটিজম সচেতনতায় দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, জাতিসংঘ অটিজম আক্রান্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ নিয়েছে। Some societies shun people with autism. বেশ কিছু সমাজ ও সমাজের মানুষ অটিজম আক্রান্তদের অবহেলা করে। এটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শামিল। জাতিসংঘ সবসময় যে কোনো প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিতে তাদের পাশে রয়েছে। বিশ্বের সবগুলো দেশকে সহমর্মিতা আর ভালোবাসা নিয়ে তাদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি আমি। শুক্রবার দুপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, টেকসই অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব বিষয়ে নীতি নির্ধারণী প্যানেল আলোচনায় মিসেস বান কি মুন এবং অটিজম স্পিক্সের যুগ্ম প্রতিষ্ঠাতা সুজান রাইস সহ সাইমা ওয়াজেদ হোসেনও বক্তব্য রাখেন। নীতি নির্ধারণী এই আলোচনায় সাইমা ওয়াজেদ হোসেন বলেন, অটিজমের আক্রান্তদেরকে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা দিতে হবে। অটিজমে আক্রান্ত সহ সব প্রতিবন্ধীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, কারণ আমি বিশ্বাস করি হৃদয়ের উপলব্ধি এবং নিষ্ঠার সাথে কাজ করলে বিশ্বকেই বদলে দেওয়া সম্ভব।
এছাড়া অটিজম মোকাবেলা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল শীর্ষক আলোচনায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইমা ওয়াজেদ হোসেন। যুক্তরাষ্ট্র, কাতার, কাজাখস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ জাতিসংঘ অটিজম সচেতনতা দিবস উদযাপনে যৌথভাবে সহযোগিতা করেছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রবাসের সময় আরো থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন। কাজ বন্ধের উদ্যোগ নেওয়া হবে জানালেন উপাচার্য। নির্বাচনে অংশ নিয়েও মাঝপথে সরে আসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারছে না বিএনপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু হওয়া এ ধারা পৌরসভা নির্বাচন পেরিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত বজায় রাখে দলটি। এর কারণ হিসেবে সরকার ও নির্বাচন কমিশনকে দুষছেন বিএনপি নেতারা। তবে সুশীল সমাজ বলছেন, নির্বাচনের মাঠে বিএনপির সক্রিয় ভূমিকা না থাকাই এর মূল কারণ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উত্তর চট্টগ্রামের 3টি উপজেলা 30টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যেই একে একে বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে থাকে। দুপুর 12টার মধ্যে বলা চলে বিএনপির প্রার্থীরা নির্বাচনী মাঠ ছেড়ে চলে যায়। শুধু নির্বাচনী মাঠ ছেড়ে চলে যাওয়া নয়, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে এজেন্ট দেয়নি, এমনকি তেমনভাবে নির্বাচনী প্রচারণাও চালায়নি তারা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির এই অবস্থান তা কিন্তু নয়। এটি শুরু হয়েছিল গত বছর 28 এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও। মাঝে একই পন্থা অবলম্বন করা হয়েছিল চট্টগ্রামের 10টি পৌরসভা নির্বাচনও। মাঠে থাকলে বোঝা যেত যে বিএনপি তার সামর্থ্য কতটুকু অর্জন করেছে এবং নির্বাচনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া। বিএনপি কিন্তু সেই কাজটি করেনি এবং সেই কারণে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে বিজয়ী হয়েছে। সরকার এবং নির্বাচন কমিশনের নানামুখী ষড়যন্ত্রের কারণে বারবার নির্বাচন থেকে সরে আসতে হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। বিএনপি মনে করেছিল একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে দেখা যাচ্ছে নির্বাচন নামে প্রহসন, নির্বাচন নামে 9টা 10টার মধ্যে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিএনপি ফেরত আসছে না, বিএনপিকে নির্বাচন থেকে বাধ্য করা হচ্ছে ফেরতে আসার জন্য। নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপির হঠাৎ করে মাঠ ছেড়ে চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা। এটিকে বিএনপির হঠকারী সিদ্ধান্ত এবং দেওয়ালিয়াত্মপনা বলেও মন্তব্য তাদের। তারা আসলো একবার আবার চলে যাচ্ছে কেন? এটা হচ্ছে তাদের দলীয় সিদ্ধান্তহীনতা, দোদুল্যমানতা, কিংবা আমি দলীয়ত্ব যেটা বলেছি সেই বিষয়টাকেই আমি চিহ্নিত করব। বৃহত্তর চট্টগ্রামের হাতে গোনা কয়েকটি উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো পদে বিএনপি নির্বাচিত জনপ্রতিনিধি নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি সবগুলো পৌরসভা এবং সর্বশেষ 30টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে 29টিতে জয় তুলে নিয়েছে আওয়ামী লীগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউপি নির্বাচনে ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই বিএনপি মাঝ পথে নির্বাচন থেকে সরে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় একথা বলেন তিনি। দেশের যখন 80% মানুষের আস্থা যখন সরকার প্রতি, এই কারণেই দেখা গেছে যে বিএনপি প্রথম 2 ধাপের ইউনিয়ন নির্বাচনে যারা জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে এবং তাদের এই চরম ভরাডুবির কারণে লজ্জার হাত থেকে বাঁচার জন্যই তারা এখন নির্বাচন থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনায় আসেন। কোন একটি রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য তারা যদি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে, সেই ক্ষেত্রে তো আর অন্য কারো কিছু বলার থাকে না। নারায়ণগঞ্জে একটি ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও 3 জন। পুলিশ এলাকাবাসী জানায়, গত রাত 10টার দিকে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় আলিরাজ রিপেয়ারিং ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই হারিস ও আল আমিন নামে 2 শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় দগ্ধ হন আরও 4 জন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। নিহত ও দগ্ধরা ওই ওয়ার্কশপের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। হঠাৎ করে অনেক শব্দ হয়েছে, তো আমি বাসা থেকে বের হয়ে দৌড় দিয়ে গেছি কারখানায়। যাওয়ার পরে দেখি কারখানার ভিতরে আগুন, তো তেমন আগুন না, তখন পানি নেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে, কারেন্টের সুইচ অফ করার জন্য ভিতরে গেছি। যাওয়ার পরে উনি চিৎকার করতেছে যে মা গো বাবা গো। ওই যে ইঞ্জিনিয়ার সাহেব বর্তমানে জিরোনে বিভাগে আছে।
প্রবাসে বাঙালি সংস্কৃতি চর্চা এবং বিকাশ নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন সাংস্কৃতিক সংগঠক মুজিব বিন হক। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন সাংস্কৃতিক সংগঠক এবং নাট্যজন মুজিব বিন হক। মুজিব বিন হক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলবো সংস্কৃতি প্রবাসে। আমাদের প্রায় 5 লক্ষ বাঙালি এই যুক্তরাষ্ট্রে বসবাস করে, সারা বিশ্বে প্রায় 1 কোটি। আমাদের এই প্রবাসে বাঙালি সংস্কৃতির চেহারাটা কেমন? আমি মনে করি যে আমরা আসলে এখানে ধর্ম, রাজনীতি, এইসব বিশ্বাসগুলো কিন্তু কাজ করেছে বা কাজ করছে। 9/11-এর পরে যে টার্ময়েল যেটা হয়, আমাদের নামও এর মধ্যে আছে। যেমন মুক্তিযুদ্ধের উপরে আমরা যেমন ছবি করেছি, তেমনি কিন্তু 9/11-এর উপরেও আমি ব্যক্তিগতভাবে একটি স্টোরি ডকুমেন্ট করেছি। 9/11-এর পরেই আমরা কিন্তু কিছুটা বদলে যাই। যে কাজগুলো আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে করতাম, সেই স্বতঃস্ফূর্ততা আমাদের মধ্যে এখন আর নেই। এটার অনেকগুলো কারণ আছে। যেমন একটু আগে যে ধর্মবিশ্বাসের কথা বললাম, এই ধর্মবিশ্বাসে রাজনৈতিকভাবে এই ধর্মবিশ্বাসের উপরে কিন্তু আঘাত করা হচ্ছে এবং সেটা কোনো না কোনোভাবে আমি, আপনি, আমার আশেপাশে যারা আছে আমরা জড়িয়ে যাচ্ছি। আজকে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা আমরা বলছি বা বলতে চাই, যে স্কুলগুলো এখানে বাংলা স্কুলগুলো তৈরি হয়েছে, এরা কিন্তু আপ্রাণ প্রচেষ্টা করছে যে এখানকার ছেলে মেয়েদেরকে অ্যাটলিস্ট বাংলা জ্ঞান দেওয়ার জন্য। কিন্তু এই ছেলে মেয়েদের সাথে আবার আমাদেরও একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা জেনারেশন গ্যাপ বলতে পারি, কিন্তু আমি মনে করি এটার আরো একটা কারণ রয়েছে। যেই মুহূর্তে যে ছেলেটিকে আমি অ আ ক খ শেখাচ্ছি, সেই মুহূর্তে এটা একটা ভাষার তাগিদের কথা বলছি, এটা সংস্কৃতির অঙ্গ। কিন্তু এই ভাষার এই যে তাগিদ, যেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, যে এই তাগিদ মন থেকে ওই ছেলেটি বা মেয়েটি অনুভব করছে না, যার জন্য দেখা যাচ্ছে নতুন জেনারেশন খুব কম বেরিয়ে আসছে। আমি সম্প্রতি সেলিম আল দীনের একটি নাটক করছি। নাটকে 7 থেকে 8টি ক্যারেক্টার আছে। আমি ইচ্ছা করেই এটাকে ছোট করেছি, কিন্তু এই 7 এবং 8 জনকে জোগাড় করতে গিয়ে আমার যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ এই বাইরের যে অবস্থার সাথে আমাকে মোকাবিলা করতে হচ্ছে, এটা খুব যন্ত্রণাকর ব্যাপার। জীবনযাপনের জন্য মানুষ দৌড়চ্ছে। একটি ছেলে খুব মানসিকভাবে সে প্রস্তুত যে এই নাটকে সে কাজ করবে, কিন্তু আমি যেহেতু রোববারের বাইরে বা শনিবারের বাইরে আমি রিহার্সাল করতে পারছি না, সেই জন্য সে কিন্তু আমার সাথে যোগ দিতে পারল না, যার ফলে আমাকে কিছু কিছু কম্প্রোমাইজ করে এগুলো আনতে হয়। তাই বলে কি কাজ হচ্ছে না? কাজ হচ্ছে, কিন্তু যে পরিমাণ কাজ হওয়ার কথা সেই পরিমাণ কাজ হচ্ছে না। আমি যে একটু আগে যে ধর্মবিশ্বাসের কথা বললাম, সেখানে আজকে আমেরিকার রাজনীতির দিকে আমি যখন তাকাই, তখন কিন্তু আমি কিছুটা অসহায় বোধ করি। আমি খুব ধার্মিক লোক নই, কিন্তু আমি যে অবস্থান থেকে এসেছি সেই অবস্থানটাকে তো আমি অস্বীকার করতে পারি না। যেহেতু আমি সেই অবস্থানটাকে অস্বীকার করতে পারি না, সেহেতু আমি কোনো না কোনোভাবে ভিকটিম হয়ে যাই। এটা যেহেতু আমি এখানে আছি, এখানকার সিটিজেন, এবং আমেরিকার রাজনৈতিক ধ্যান ধারণাতে আমি বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের কারণে আমি এখানকার অবস্থার সাথে জড়িয়ে যাই, এবং এই জড়িয়ে যাওয়াটা আমার বাঙালি কমিউনিটিতে যে কাজকর্মের এটা কিন্তু কিছুটা ব্যাহত হয়। আমরা প্রথম প্রজন্মের যারা প্রবাসী বাঙালি রয়েছে, আমরা যারা এখানে এসেছি, আমাদের এই সাংস্কৃতিক চর্চাটা কেমন? আমাদের খুব করুণভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যার যেটা করার কথা সে সেটা করতে পারছে না। কেন করতে পারছে না আমি বলি, আমি ছোট্ট দুটো উদাহরণ টানি। সেটা হচ্ছে যিনি নাটক করার কথা, যিনি নাটকে
অর্থাৎ নাটকে যিনি নাটকের একটা গ্রুপ তৈরি হয়, গ্রুপে একটা সভাপতি থাকে, একটা সেক্রেটারি থাকে, এবং তারা কিছুটা পয়সা টসা ইত্যাদি ইত্যাদি জোগাড় করে, এবং নাট্যকর্মী যারা তার সাথে কাজ করে। আমি নাটকের কথাই বলছি। দেখা যাচ্ছে যে নাটকের যিনি সভাপতি এবং সেক্রেটারি, কিন্তু তিনি কিন্তু নাটকের কারণে এই কাজটি করছেন না, তিনি এই কাজটি করছেন নাম কোড়াবার জন্য। যারা এই বিষয়গুলোকে ধারণ করে তারা সামনে আসতে পারছে না। হ্যাঁ, তারা আসতে পারছে না। এর কারণ হচ্ছে, যেমন আমি একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে কি, এখানে যারা সংস্কৃতি কর্ম করে, আমি আপনি আমরা সবাই জানি, এরা প্রায় আর্থিক দিক থেকে প্রায় করুণ অবস্থায় আছে। এরা কিছু মনের তাগিদে কিছু করতে চায়, কিন্তু যে একটা সময় আমি খুব বিশ্বাস করতাম যে মানে দিস ইজ দি টাইম, এই হচ্ছে সময়, এখন আমাকে যুদ্ধ করতে হবে, এখন হচ্ছে সময় যখন আমি চে গুয়েভারাকে নিজের বুকের মধ্যে ধারণ করতাম, এখন আমি সেই ধারণের থেকেই কিন্তু আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আমরা সবাই মিলে এই যে যদি তরুণদের মধ্যে দিয়ে দিতে পারি যে আমাদের একটা বিরাট ঐতিহ্য রয়েছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। আমাদের একটা বিরাট কাজ রয়েছে, যে কাজ পৃথিবীর কেউ কোথাও করেনি। আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। এই যে ঐতিহ্যে ধারণ করা, এই ধারণ করাটা ওদের মধ্যে তুলে দিতে হবে। আজকে মুক্তিযুদ্ধের কথা শুনলে আমার সন্তান কেন উদ্বেলিত হয় না, কেন গৌরব বোধ করে না, এইটা কিন্তু আমাকে আপনাকে ভাবতে হবে। তাহলে কিন্তু ওই জায়গা থেকে আমাদের যে সংস্কৃতির কথা আমরা বলছি, যেখান থেকে আমরা প্রায় পতিত হয়ে যাচ্ছি, সেই জায়গাগুলো আর পতিত থাকবে না, সেই জায়গাগুলো উঠে আসবে। এবং এই ধারণা, এই বিশ্বাস আমার, আপনার, আমাদের সকলের মধ্যে থাকতে হবে। এবং আমার ধারণা সময়, টেলিভিশন সেই কাজটি করছে। প্রবাসী হিসেবে আমাদের নিজ নিজ জায়গা থেকে কোন সহজ কাজটি করলে আমরা আমাদের অস্তিত্বটাকে আমরা ধরে রাখতে পারবো, বা আমরা আগামীতে আরো এগিয়ে যেতে পারবো? আজকে আমার উপলব্ধিতে যখন এটা এসছে যে আমাকে সেলিমের নাটক নিয়ে, সেলিম আলদিনের নাটক নিয়ে এগিয়ে গেলেই আমি কিন্তু ওখানে পৌঁছাতে পারবো, ওদেরকে বোঝাতে পারবো যে এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার দেশ, এই হচ্ছে আমাদের দেশ, কাল, সময়। এটাকে আমার তুলে নিয়ে আসতে হবে। যিনি গান করেন তার জায়গা থেকে তিনি যদি সেই মেসেজটা পৌঁছে দিতে পারেন গানের জায়গা থেকে, যিনি এই সামাজিক কর্মকাণ্ড করেন, সমাজের ভালো দিকগুলো যদি উনি বর্ণনা করেন বা ওর কাছে তুলে ধরেন, তাহলে কিন্তু আমাদের অনেক কাজ হবে। আমি একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছিলাম যে আমাদের এখানে যারা মুক্তিযুদ্ধ আছে, একদিন তো ওরা মরে যাবে, এদের কিন্তু একটা নিজস্ব ইতিহাস আছে। প্রত্যেকেরই, আমাদের বাঙালি হিসেবে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ছোট ছোট গল্প আছে, এবং এই গল্পগুলো যদি আমরা একটু ধারণ করতে পারি। আমি বলেছিলাম যে আমি একটা জায়গা নির্ধারণ করব, ক্যামেরা চালিয়ে দেব, আপনারা আপনাদের গল্পগুলো বলে দেবেন। আমি কর্পোরেশন পাই নাই, কিন্তু কাজটা যদি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। মুজিবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সময়কে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং আপনাকেও। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, প্রবাসী বাঙালি সংস্কৃতির চর্চা এবং বিকাশ নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন সাংস্কৃতিক সংগঠক মুজিব বিন হক। আপনারা এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার নিন্দা ও প্রতিবাদও জানান তিনি। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলি আওয়ামী লীগের নেতাদের বাপদাদার সম্পত্তি, অন্যান্য রাজনৈতিক দলের সেখানে কোনো অধিকার নেই। বিএনপির চেয়ারপারসনকে মানসিকভাবে পর্যুদস্ত করার জন্য তার যে ঘৃণ্য পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে, এই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী পরশুদিন সোমবার দেশব্যাপী ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলা এবং মহানগরে, জেলা সদরে এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ পালন করবে। প্রবাসের সময় আরো থাকছে। ফ্লাইওভার ধসের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি। সরাসরি তৃণমূলকে দায়ী করছে বাম দলগুলো। হত্যা মামলায় নির্মাণ প্রতিষ্ঠানের 3 জন গ্রেফতার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শতবর্ষী গাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রস্তুতির প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। উপাচার্য মস আরেফিন সিদ্দিক জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এর আগে মানববন্ধনের শিক্ষকরা এ ধরনের ঘটনায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে অভিযোগ করেন। এছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো সংস্থার স্থায়ী আবাসন ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে মন্তব্য করে এ থেকে বিরত থাকার আহ্বান জানান। কোনোভাবেই হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া ব্যাংক ঋণের বিষয়ে ট্যানারি মালিকদের দাবির বিষয়ে শিল্প মন্ত্রণালয় কিছু ভাবছে না বলেও জানান তিনি। শনিবার দুপুরে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, তারা কিভাবে লোন নেয়, কিভাবে পরিশোধ করে, এটা তাদের এবং ব্যাংকের ব্যাপার। আমি অলরেডি নির্দেশ দিছি হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ করবে না। যে কাঁচা চামড়া মূলত বায়ু দূষণ করে এবং পরিবেশ নষ্ট করে, নদীর পানি নষ্ট করে, সেই কাঁচা চামড়া ইমিডিয়েটলি ওখান থেকে রিমুভ করতে হবে। এবং এইটা না করলে পর তারা যে ধিমাতে তারা কাজ করে, এটা বন্ধ হবে না। তাদের এখন বেশি উদ্যোগ নিয়ে কাজ করে আগাতে হবে, যাতে করে আমাদের প্রজেক্ট সফল হয়। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে বারবার আলটিমেটাম দেয়া হলেও সাভারের হেমায়েতপুরে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির নির্মাণ কাজ। এছাড়া 2-1টি কারখানা বিদ্যুৎ সংযোগ পেলেও কোনো কারখানায় পায়নি পানি ও গ্যাস সংযোগ। এই অবস্থায় সরকারের কড়া নির্দেশে কাঁচা চামড়া নিয়ে এসে তা নষ্ট হওয়ার আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। চলতি বছরের শুরু থেকেই বেশ জোরে সোরেই চলছে সাভারের চামড়া শিল্পনগরীতে কারখানা সহ অবকাঠামো নির্মাণ কাজ। 2003 সালে প্রায় 200 একর জমিতে 155টি শিল্প ইউনিট স্থাপনের কাজ শুরুর 13 বছর পর চামড়া প্রক্রিয়াজাত করার পর্যায়ে এসেছে মাত্র 8 থেকে 10টি ইউনিট। এর মধ্যে একটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও কোনো কারখানাই পায়নি পানি ও গ্যাস সংযোগ। সম্পূর্ণ হয়নি কারখানা থেকে সিইটিপিতে বর্জ্য অপসারণের ব্যবস্থাও। এই অবস্থায় বিপাকে পড়েছেন কাঁচা চামড়া নিয়ে আসা কারখানা মালিকরা। প্রথমে দরকার পানি, আর পানি থেকে যখন আমরা চামড়ার প্রসেস করার পরে মেশিনিং করার পর যে বর্জ্য বাড়ে হবে, সেই বর্জ্য যে সিটিপি নিয়ে যাবে, সেই সিটিপির কানেকশন আমাদের এখানে নাই। যেটা আমরা এখন মানে প্রবলেম ফেস করতেছি যে আমরা চামড়া এনে ফেলাইছি, কিন্তু আমরা প্রসেসে যাইতে পারতেছি না বিসিকের লজিস্টিক সাপোর্টের গ্যাপের কারণে। সব মিলে আমি মনে করি গভর্নমেন্টের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। তাদের পেশার এবং তাদের কাজের জন্য যে সুবিধাগুলো, এই প্রত্যেকটা জিনিস যেন একটা সমন্বয়ে একটা ভালো একটা ডিসিশনে সবাই আসতে পারে। এদিকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও বর্তমানে বন্ধ রয়েছে সাভারের পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে সিইটিপির নির্মাণ কাজ। কাজ বন্ধের কারণ জানাতে নারাজ সংশ্লিষ্টরা। অনেক ঝামেলার মধ্যে আছে, আমরা কোনো কথা আমি বলতে পারতেছি না। দেখতেছি না কাজ বন্ধ করে বসে রয়েছি, এত বড় বিশাল কাজ বন্ধ করে বসে রয়েছে। ঠিক ওই যে আপনি বললাম না যে জাকির সাহেবের তো যারা কাজটা আবার কন্ট্রাক্ট নিচ্ছে, এটি সব তাদের লেবার লোকজন, তারা চলে গেছে। শুনতেছে কাজ সামনের সপ্তাহের ভিতরে কাজ চালু হবে। ট্যানারি স্থানান্তরে সরকার বারবার সময়সীমা বেঁধে দিলেও প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির নির্মাণ কাজ। এই অবস্থায় কারখানা মালিকরা তাদের কার্যক্রম চালু করলে কোনোভাবেই ঠেকানো যাবে না পরিবেশ দূষণ। তাই পরিকল্পিত এই চামড়া শিল্পনগরী চালু করতে দরকার সব ধরনের অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি বিবেচনায় সমন্বিত একটি সিদ্ধান্ত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীতে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ করেছে অর্ধশত শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে, নিয়ম অনুযায়ী সব টাকা পরিশোধের পরেও বকেয়া টাকার অজুহাত দেখিয়ে 50 জন শিক্ষার্থীকে প্রবেশপত্র দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ।
এই অবস্থায় আগামীকাল এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। তাই প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দেশের বাইরের খবর। কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26-এ। আটক নির্মাণ প্রতিষ্ঠান IVRCL এর প্রকল্প পরিচালক সহ 3 কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও কলকাতা মেট্রোপলিটন কর্তৃপক্ষের 2 ঊর্ধ্বতন প্রকৌশলীকেও বরখাস্ত করেছে রাজ্য সরকার। এদিকে ফ্লাইওভার ধসের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। বাম দলগুলো সরাসরি তৃণমূলকে দায়ী করছে। অন্যদিকে ফ্লাইওভার ধসের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নোংরামি করছেন বলে মন্তব্য করেছেন CPIM এর নেতারা। খেলার খবর। নানা জল্পনা কল্পনা, সেই সঙ্গে জয় পরাজয়ের গল্প। এখন শুধু অপেক্ষা ফাইনালের, যেখানে 14 দলকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পুরো আসরে কেমন ছিল এই 2 ফাইনালিস্টের পথচলা, চলুন দেখে নিই তারই কিছু ঝলক। ফাইনালের জন্য প্রস্তুত ইডেন গার্ডেন্স স্টেডিয়াম, এদিকে প্রস্তুত 2 ফাইনালিস্টও। সুপার 10-এর প্রথম দেখাতেই মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ইংল্যান্ডের জয়ের স্বপ্ন। সে ম্যাচে 11 বল বাকি থাকতেই 6 উইকেটের জয় তুলে নিয়েছিল ক্যারিবীয়রা। এরপর ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 7 উইকেটের বড় জয় আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয় স্যামির দলের। সুপার 10-এর এরপরের ম্যাচে ফেভারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 বল বাকি থাকতেই 3 উইকেটের জয় তুলে দেয় ক্যারিবীয়রা। সেমিফাইনাল নিশ্চিত হলেও আন্ডারডগ আফগানিস্তানের কাছে ধাক্কা খায় গেল সিমন্সরা। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে ম্যাচে 6 রানে হেরেছিল ক্যারিবীয়রা। তবে সেমিফাইনালের মঞ্চে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটা ছিল টান টান উত্তেজনার, যে ম্যাচ প্রায় নিজেদের দখলে নিয়ে ফেলেছিল ধোনিরা। তবে সিমন্স ঝড়ে 2 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে ফাইনালের টিকিট কাটে ক্যারিবীয়রা। অন্যদিকে সুপার 10-এর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড এরপর যেন অপ্রতিরোধ হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার দেয়া 230 রানের বিশাল টার্গেটে টি-20 বিশ্ব আসরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ইংলিশরা। আর এই জয়ের নেপথ্যে নায়ক ছিলেন জেসন রয় ও অ্যালেক্স হেলস। এরপর আফগানদের বিপক্ষে 15 রানের জয় এবং সেমিফাইনালে ওঠার বাঁচা মরার লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে 10 রানের জয়। তাই সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি থ্রি লায়ন্সদের। 17 বল হাতে রেখে কিউইদের 7 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। টি-20 বিশ্ব আসরে 2 দলের 4 দেখায় 4 বারই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে, কার হাতে উঠবে দ্বিতীয়বারের মতো পঞ্চম আসরের শিরোপা, ওয়েস্ট ইন্ডিজ নাকি ইংল্যান্ড, তারই অপেক্ষায় এখন বুঁদ হয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। ফারজানা মুমু, সময় সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদগুলো আরেকবার। জিজ্ঞাসাবাদের জন্য তনুর পরিবারের সদস্যদের এবার নেওয়া হলো সিআইডি কার্যালয়ে। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত। তদন্ত নিয়ে সংশয় প্রধান বিচারপতির। নারায়ণগঞ্জে ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত। গুরুতর 3 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। অটিজম আক্রান্তরাও সমাজকে অনেক কিছু দিতে পারে বললেন প্রধানমন্ত্রী। অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেয়ার ঘোষণা। চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের মাঝ পথ থেকে সরে দাঁড়ানোর জন্য সরকার ও কমিশনকে দুষছে বিএনপি। ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই দলটির এই অবস্থান, মন্তব্য আওয়ামী লীগের। এবং হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না জানালেন শিল্পমন্ত্রী। সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ বন্ধ থাকায় কাঁচা চামড়া নষ্ট হওয়ার শঙ্কা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।